আমি সেলিনা, বয়স ৩৫। মেয়ের নাম নীরা আর মেয়ের জামাইয়ের নাম রাকিব। জীবনের অনেকগুলো বছর একা লড়াই করে কাটালেও এখন এই ছোট্ট ঘরটায় মেয়ের সাথে জামাইকে নিয়ে থাকি, যেন আবার নতুন করে পরিবার পেয়েছি এমন একটা অনুভূতি আমাকে ছায়ার মতো অনুসরণ করে। কিন্তু সেই ছায়ার ভেতরেই কখন যেন রাকিবের দৃষ্টি, তার আচরণ, তার অতিরিক্ত সৌজন্য আমাকে ধীরে ধীরে অস্বস্তি আর অজানা টান দুই অনুভব করাতে শুরু করেছে। নীরা সারাদিন কাজের চাপে ক্লান্ত থাকে, কাজে যায় ভোরে আর ফেরে রাত করে, ফলে ঘরে বেশিরভাগ সময় আমি আর রাকিবই থাকি। প্রথম প্রথম ব্যাপারটা স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলাম রাকিব আমার আশেপাশে এমনভাবে থাকে যেন আমাকে ছাড়া তার সময় কাটে না। কখনো চায়ের কাপ এনে দেয়, কখনো আমাকে ডেকে বলে, এই যে আম্মা, একটু বসেন, আপনাকে কিছু জিজ্ঞেস করব। অথচ সে যে প্রশ্নগুলো করে তার মধ্যে সত্যিকারের কোনো প্রয়োজন থাকে না। নীরার ঘুম ভাঙার আগেই রাকিব জেগে ওঠে আর আমি রান্নায় ব্যস্ত হয়ে যাই। তখন দেখি সে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, কাজ করে দিতে চায়, যেন আমার খুব কাছ থেকে আমার নড়াচড়া দেখতে চায়। আমি কিছু বললে সে হাসে মোলায়েমভাবে। সেই হাসিতে খারাপ কিছু না থাকলেও মনে হয় তার ভিতরে লুকিয়ে আছে অন্যরকম কোনো ইঙ্গিত, যা আমি বুঝেও না বোঝার মতো থাকি। একদিন নীরা অফিসে চলে যাওয়ার পর আমি কাপড় ধুচ্ছিলাম। হঠাৎ দেখি রাকিব পিছনে এসে দাঁড়িয়েছে। খুব নরম গলায় বলল, আম্মা, একা এত কিছু সামলাতে কষ্ট হয় না আপনার? আমি বললাম, না বাবু, কষ্ট কই, সারা জীবনই তো করছি। সে বলল, আপনি কেমন করে এত শক্ত থাকেন? যেন কথার আড়ালে সে আমাকে অন্যভাবে দেখছে, আর সেটা আমার ভেতর অদ্ভুত সংকোচ তৈরি করলো। আমার বয়স কম নয়, জীবন সম্পর্কে অভিজ্ঞতা আছে, পুরুষের চোখ চিনতে সমস্যা হয় না। আর রাকিবের চোখে অনেক দিন হলো সেই চেনা স্পন্দন দেখতে পাচ্ছি। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ সে আমার মেয়ের স্বামী, আর মেয়ের সুখী আমার কাছে সবচেয়ে বড়। তাই তার দৃষ্টি আমাকে শুধু অস্বস্তি দেয় না, বরং ভীষণ ভীত করে, কারণ নীরা সত্যিটা জানতে পারলে পৃথিবীটাই ভেঙে পড়বে তার উপর। অবস্থা এমন হয়েছে যে সকালে নীরা বের হওয়ার পর ঘরটা অদ্ভুত নীরব হয়ে যায়, আর সেই নীরবতার মাঝেই রাকিব আমাকে ঘিরে থাকে চুপচাপ। কোথাও দূরে যায় না। তার চলাফেরা শুনলেই আমার বুক ধক করে ওঠে, কারণ তার উপস্থিতিতে আমি অকারণে অস্থির হয়ে পড়ি। জানি না তার ভেতরে কি চলছে, কিন্তু আমার দিকে তাকানোর ভঙ্গিটা বলে দেয় আমাকে ভুলে থাকা তার পক্ষে আর সহজ হচ্ছে না। রাতে তিনজন একই ঘরে শুই, কারণ বাড়িটা ছোট। নীরার পাশে রাকিব আর তার পাশে আমি। মাঝে মাঝে অনুভব করি রাকিব নড়ছে, যেন আমার দিকে একটু এগোতে চাইছে, আবার নিজেকে সামলে নিচ্ছে। নীরা ঘুমিয়ে পড়লে ঘরটা ভারী হয়ে যায়, কোনো অদৃষ্ট উত্তাপ জমে থাকে। এমনকি আমার নিঃশ্বাস পর্যন্ত কেঁপে উঠে এই ভাবনায় যে সে ঠিক পাশেই আছে, আর তার মনের ভেতর কি চলছে আমি জানি না। একদিন নীরা দেরি করে ফিরল, তখন রাত প্রায় 12টা। সে আসার আগ পর্যন্ত আমি আর রাকিব একই ঘরে বসেছিলাম চুপচাপ। হঠাৎ সে বলল, আম্মা, আপনি জানেন, আপনার সাথে কথা বললে আমার অদ্ভুত শান্তি লাগে, যেন আগে থেকেই আপনাকে চিনতাম। তার এই কথা শুনে আমার বুকের ভেতর ঠান্ডা একটা স্রোত নেমে গেল, কারণ তার কণ্ঠে এমন এক আবেগ ছিল যা জামাই শাশুড়ির সম্পর্কে মানায় না। আমি তাকে থামাতে বললাম, বাবা, তুমি নীরাকে খুব ভালোবাসো, এটা মনে রেখো, ওর জীবনে কোনো দুঃখ যেন না আসে। রাকিব চুপ করে থেকে বলল, আম্মা, আপনি কি ভাবেন আমি ভুল করছি? আমি বললাম, হ্যাঁ রাকিব, ভুলই করছো, কারণ তোমার আচরণ আমাকে অস্বস্তিতে ফেলছে, আর এটা থাকতে দিতে পারি না। সে মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করি নিজেকে সামলাতে, কিন্তু যখন আপনাকে দেখি তখন মনে হয় আপনি খুব একা, আর এই ঘরে তিনজন থাকলেও আপনার ভেতরে এমন শূন্যতা আছে যা আমাকে টেনে নেয়। তার এই কথায় আমার শরীর কেঁপে উঠল। কিভাবে বুঝলো আমার দীর্ঘশ্বাসের আড়ালের শূন্যতা? কিভাবে বুঝলো আমার ভাঙাচোরা ভেতরটা? কিন্তু আমি জানতাম তার বোঝা মানেই আমার অসহায়তা প্রকাশ পাওয়া। আমি তাকে কঠিনভাবে বললাম, এসব আর একবারও বলো না, নীরা জানলে জীবন শেষ হয়ে যাবে তার। সে তাকালো আমার দিকে, চোখে অস্বস্তিকর কোমলতা, অদ্ভুত আকুতি। সেই রাতের পর থেকে রাকিব আরো নীরব, কিন্তু নীরবতার ভেতরেও তার আচরণের চাপ লুকিয়ে থাকে। খুব চেষ্টা করে যাতে আমি দূরে না যাই, ছোট ছোট অজুহাত খুঁজে কাছে আসে। কোথাও যেতে হলে বলে, আমিও যাব, যেন আমাকে চোখের আড়াল করতে পারে না। সেদিনের পর থেকে আমি রাকিবের কাছাকাছি গেলে অদ্ভুত এক অস্বস্তি আমাকে ঢেকে রাখে, যেন সে আমার চারপাশে নীরবে একটা বৃত্ত এঁকে রেখেছে, আমি নিজেও সেটা ভাঙতে পারি না। একই ঘরে থাকা মানে একে অপরের খুব কাছে থাকা,
আর সেই কাছাকাছি থাকার চাপটা এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে, কারণ আমি বুঝলেও কিছু বলতে পারছি না। নীরা আমাকে নিয়ে খুব চিন্তা করে, কিন্তু সে জানে না আমার ভেতরে কি চলছে। আমি এতটুকুও তাকে বোঝাতে পারি না, কারণ সে হলে ভেঙে পড়বে। এক সকালে নীরা তৈরি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য, আর আমি নাস্তা বানাচ্ছিলাম, তখন রাকিব নিঃশব্দে উঠে এসে আমার পাশে দাঁড়ালো, এতটা কাছে যে তার উপস্থিতি বাতাসের ভিতর থমকে থাকা অনুভব করলাম। নীরার চোখ ছিল অন্যদিকে, সে আয়নায় চুল ঠিক করছিল, আর রাকিব সেই সুযোগে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে জানে আমি কিছু বলতে পারবো না। তার সেই নীরব দৃষ্টিতে এমন অদ্ভুত দাবি ছিল যা আমি কখনো চাইনি, তবুও সেটা আমাকে নাড়া দিচ্ছিল। নীরা বের হয়ে যাওয়ার পর ঘরে যে নিস্তব্ধতা তৈরি হলো, সেটা যেন আগের মতো নয়, বরং এমন শব্দহীন চাপ যা আমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলল। আমি চা বানিয়ে বারান্দায় নিয়ে গেলাম, ভেবেছিলাম রাকিব ঘরে থাকবে, কিন্তু সে অল্প সময়ের মধ্যেই আমার পিছু নিয়ে বারান্দায় হাজির হলো। হালকা বাতাস বইছিল, অথচ সেই বাতাসও যেন তার উপস্থিতিকে সরাতে পারছিল না। সে বলল, আপনি আমাকে এড়িয়ে চলছেন। কথাটা এত সরাসরি ছিল যে আমার ভেতরটা কেঁপে গেল। আমি চা হাতে ধরে বললাম, ব্যস্ত আছি, কিন্তু নিজের কণ্ঠ আমার কাছেই অচেনা শোনালো। সে ধীরে ধীরে কাছে এসে বলল, আপনি না বললেও সবই বুঝি। আর সেই কথার আত্মবিশ্বাস আমাকে আরও অসহায় করে দিল। আমি তাকে থামাতে চাইলেও তার আচরণ পাল্টাচ্ছে না, বরং আরও গাঢ় হচ্ছে, যেন নিশ্চিত হয়েছে আমি তাকে বাধা দেব না। দুপুরে রান্না করছিলাম, সে দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল, আর সেই দেখাটা স্বাভাবিক লাগছিল না। মনে হচ্ছিল শব্দহীনভাবে অনেক কিছু বলে ফেলছে। আমি যতটা সম্ভব চোখ ফিরিয়ে রাখলেও মনে হতো সে আমার প্রতিটি নড়াচড়া ধরে রাখছে। একই ঘরে থাকা এখন বোঝার মতো হয়ে উঠছে, কিন্তু কোথাও যাবার উপায় নেই, কারণ নীরার সংসার ভাঙার ভয় আমাকে চেপে ধরে রাখে। একদিন কাপড় শুকাতে উঠেছিলাম, ছাদের রেলিং ধরে কাপড় ঝুলাচ্ছিলাম, ঠিক তখন রাকিব নিচ থেকে এসে বলল, পড়বেন না, আর আমার হাত ধরতে চাইল। আমি হাত সরিয়ে নিলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। ভয় আর অজানা লজ্জা আমাকে চুপ করিয়ে দিল। সে নিচু গলায় বলল, আপনি কেন এমন করেন জানেন তো? আপনাকে আমি। বাকিটা বলল না, কিন্তু সেই অসমাপ্ত কথাই আমাকে কাঁপিয়ে দিল। আমি জানতাম সে কি বলতে চাইছিল, আর সেটাই আমার সমস্যা, কারণ বুঝতে পারছি বিষয়টা শুধু তার দিক থেকেই নয়। আমার ভেতরেও অদ্ভুত এক বাতাস ঘুরছে যেদিন থেকে সে এমন আচরণ শুরু করেছে। আমি নিজেকে দোষ দিই। কেন আমি এত দুর্বল বোধ করি? কেন তার আচরণ আমাকে ভয় দেখায়, আবার অদ্ভুতভাবে টানে? এই টান স্বাভাবিক নয়, গ্রহণযোগ্য নয়, কিন্তু প্রতিদিন আমার মন আরও অস্থির হচ্ছে। নীরা রাতে ঘরে এলে খুব সহজভাবে রাকিবের পাশে শুয়ে পড়ে, আর আমি লক্ষ্য করি রাকিবের শরীর কখন নরম হয়, কখন শক্ত। তার নীরব শ্বাসও বলে দেয় সে জেগে আছে এবং মন অন্যদিকে। আমি ঘুমানোর ভান করলেও তার প্রতিটি নড়াচড়া অনুভব করি, যেন পুরো ঘরটাই তার অজানা ইচ্ছার ভারে ভর্তি। আমি ভাবলাম অন্য ঘরে যাব, কিন্তু নীরাকে কি বলবো? আর ঘরও তো মাত্র দুটো। রাকিব যেন এটা জানে বলেই সুযোগ নেয়, রাতের নীরবতায় আচরণ করে এমনভাবে যেন আমাকে কোনো না বলা কথার জবাব দিতে বাধ্য করছে। এক রাতে আমি চৌকির দিকে যাওয়ার জন্য উঠতেই দেখি রাকিব আধো অন্ধকারে তাকিয়ে আছে, চোখে নিশ্চুপ আকাঙ্ক্ষার ছাপ যা আমার বুক কাঁপিয়ে দিল। আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কিন্তু সেদিন সে আরও বেশি সরাসরি আমাকে লক্ষ্য করছিল। নীরা ঘুমিয়ে থাকলেও আমার মন অস্থির হয়ে উঠল। মনে হলো অদৃশ্য তাপ পুরো ঘরটাকে গ্রাস করছে। সকালে উঠে দেখি রাকিব সোজা আমার দিকে তাকিয়ে আছে, যেন পুরো রাত অপেক্ষায় ছিল। আমি বললাম, কিছু? সে ধীরে মাথা নেড়ে বলল, আপনার সঙ্গে কথা আছে। কিন্তু নীরা তখনও জাগেনি। আমার বুক ধক করে উঠল, কারণ এই কথা সহজ নয়। নীরা জেগে উঠে ব্যস্ত হলো, আর রাকিব চুপচাপ বসে রইল, যেন সময়ের অপেক্ষায়। নীরা বের হয়ে যেতেই সে দরজাটা টেনে দিল, আর সেই শব্দেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, আপনি আমাকে ভয় পান কেন? আমি বললাম, ভয় পাই না, শুধু। বাকিটা বলতে পারলাম না, গলা শুকিয়ে গেল। সে বলল, আমি আপনাকে কষ্ট দেব না, আর এই আশ্বাসটাই আমাকে আরও বিচলিত করল। তার কণ্ঠে এক ধরনের আগ্রহ ছিল, যেন আমাকে নিশ্চিত করতে চায় আমি তাকে দূরে ঠেলে দেব না। আমি উঠে অন্যদিকে যেতে চাইলাম, কিন্তু সে এক পা এগিয়ে পথ আটকাল, ছুঁয়ে নয়, শুধু উপস্থিত থেকেই। সেই উপস্থিতি এত ভারী হয়ে উঠল যে কোনো ভাষাই খুঁজে পেলাম না। আমি ভেবেছিলাম নীরা বাসায় থাকলে পরিস্থিতি কমবে, কিন্তু এখন মনে হয় নীরা থাকলেও রাকিব তার সেই নীরব দাবি কমায় না, বরং আরও আত্মবিশ্বাসী হচ্ছে, কারণ জানে আমি কথা বলার সাহস পাচ্ছি না।
একদিন নীরা বিকেলে একটু ঘুমাচ্ছিল, আর তখন রাকিব খুব ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার উপস্থিতিতে এমন এক চাপ ছিল, যেন শব্দে নয়, নীরবে কিছু বলতে চায়। আমি চুপচাপ বসেছিলাম, অথচ ভেতরে ভয় আর অদ্ভুত অস্থিরতার দ্বন্দ্ব চলছিল। সে বলল, আপনি আমাকে কেন দূরে সরিয়ে রাখেন? আর এর কোনো উত্তর ছিল না আমার কাছে, কারণ আমিও জানি না কেন আমার ভেতরে এত দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এটা ভুল, জানি, তবুও এই নীরব মুহূর্তগুলো আমাকে ভাঙছে আবার টেনে ধরছে। রাকিবের এই অনুভূতি দিন দিন আরো তীব্র হচ্ছে, আর আমি টের পাচ্ছি এই গল্প এখানেই থেমে নেই, বরং আরো গভীরে ঢুকে যাচ্ছে এমন জায়গায় যেখানে স্বীকারোক্তি নেই, আছে শুধু দম আটকে থাকা নিঃশ্বাসের চাপ। সেদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল, ঘরের টিনের ছাদে টুপটাপ শব্দ হচ্ছিল, আর সেই শব্দের মধ্যে আমি যেন নিজের ভেতরের অস্থিরতা লুকিয়ে রাখতে চাচ্ছিলাম। নীরা রান্না করছিল, আর আমি বাইরে ভিজে কাপড় তুলতে যাচ্ছিলাম। তখন রাকিব চুপচাপ আমার পেছনে এলো। তার উপস্থিতি এমনভাবে টের পাওয়া যায় যে শব্দ না করলেও বোঝা যায় সে কতটা কাছে। আমি কাপড় ভাঁজ করছিলাম, হঠাৎ সে বলল, আপনি ভিজবেন? কথাটা সাধারণ হলেও তার কণ্ঠে যে নরম টান ছিল সেটুকুই আমাকে থমকে দিল। আমি বললাম, ভিতরে যান, কিন্তু সে দাঁড়িয়ে রইল, যেন ঘর আর বারান্দার মাঝে জায়গাটা তার জন্য কোনো অদ্ভুত নীরবতা তৈরি করেছে। নীরার ডাক আসতেই রাকিব একটু সরে গেল, কিন্তু তাকানোর ধরনটা এমন ছিল যেন সে বুঝিয়েছে এখন নয়, কিন্তু পরে হবে। ঘুমাতে যাওয়ার সময় রাকিবের অস্বস্তিকর নীরবতা আরো বেশি অনুভূত হলো। নীরা ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, অথচ আমি বুঝতে পারছিলাম রাকিবের সেই জেগে থাকা মনোযোগ সরাসরি আমার দিকেই আছে। আমি ভান করলাম যে ঘুমোচ্ছি, কিন্তু জানতাম আমার শরীরের সামান্য নড়াচড়াও সে লক্ষ্য করছে। রাতের অন্ধকারে তার নীরব উপস্থিতি আমাকে এমনভাবে ঘিরে ধরেছিল যে মনে হচ্ছিল এই ঘরের বাতাসও আর আগের মতো নেই। পরদিন সকালে নীরা তাড়াহুড়োয় বের হয়ে গেল, আর ঘরে আমি আর রাকিব, এই একাকী সময়টুকুই এখন আমার কাছে ভয় আর টান দুটোই। আমি চা বানাচ্ছিলাম, তখন রাকিব খুব নরম স্বরে বলল, আপনার সাথে একটু বসবো? বসার কারণ নেই, তবুও তার আমন্ত্রণের ভেতরে একটা দাবি ছিল, যেন প্রত্যাখ্যান করার সুযোগই নেই। আমি বারান্দায় বসলাম, আর সে ঠিক বিপরীতে এসে বসল, কিন্তু দূরত্বটা অস্বাভাবিকভাবে কম রাখল, যেন সে চাচ্ছে আমার শ্বাস পর্যন্ত তার কাছে পৌঁছাক। সে কিছুক্ষণ কিছু বলল না, কিন্তু সেই না বলা কথার ভেতরে পুরো ঘর ভরেছিল। হঠাৎ সে বলল, আপনি বুঝতে পারেন না? আমি চুপ করে রইলাম, কারণ আমি জানি সে কি বলতে চাইছে, যদিও শুনতে চাই না। সে আরো কাছে ঝুঁকে বলল, আপনি আমাকে এমনভাবে দেখেন কেন? আমার চোখ এড়িয়ে যান কেন? আমি বললাম, এভাবে বলা ঠিক না, কিন্তু আমার গলা কাঁপছিল। সে খুব শান্ত স্বরে বলল, আমি কিছু ভুল বলছি না। আপনি জানেন আমি কেমন অনুভব করি? এই স্বীকারোক্তির মতো বাক্য আমাকে ভিতরে ভিতরে আরো কাঁপিয়ে দিল, কারণ এটা ছিল তার প্রথম সরাসরি বলা কথা। আমি বললাম, এটা ভুল, কিন্তু সে মাথা নেড়ে বলল, ভুল শুধুই যদি আপনি না চান। এই কথাটাই আমাকে সবচেয়ে বেশি ভয় দেখালো, কারণ এটা স্পষ্ট করে দিল সে শুধু আমার মনোভাবের অপেক্ষায় আছে। আমি উঠে ভেতরে যেতে চাইলাম, কিন্তু সে পাশ রেখে হাঁটা আটকে দিল না, ছুঁয়ে না, শুধু দাঁড়িয়ে থেকেই পথের সীমা তৈরি করল। এই নীরব অবরোধের মধ্যে আমি নিজেকে খুব অসহায় লাগলো, যেন ঘরটা ছোট হয়ে এসেছে। দুপুরে খাবার দিতে গেলে তার হাত আবার আমার হাত ছুঁয়ে গেল, কিন্তু এবার সে সরালো না, বরং মুহূর্তটাকে একটু দীর্ঘ করল, এতটাই যে আমি নিজেই হাত টেনে নিলাম। আমার ভেতরের দ্বন্দ্ব আরো তীব্র হচ্ছিল, কারণ তার এই ছোঁয়া আমাকে ভয় দেখালেও এক অদ্ভুত কাঁপনও তুলছিল। আমি নিজেকে ঘৃণা করলাম, ভাবলাম কেন আমি এমন অনুভব করছি, কেন এটা আমাকে থামিয়ে দিচ্ছে, কিন্তু কোনো উত্তর পেলাম না। একদিন নীরা বিকেলে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ঘরের আলো হালকা কম ছিল। আমি পাশে বসে কাপড় গুছাচ্ছিলাম। রাকিব ভেতর থেকে বের হয়ে এসে ধীর পায়ে আমার সামনে দাঁড়ালো, তার ছায়া আমার হাতের কাপড়ের উপর পড়ল। আমি তাকালাম না, কিন্তু সে বলল, আপনি আমাকে এভাবে এড়িয়ে গেলে কি লাভ হয়? আমি বললাম, যা ভাবছ তা না, কিন্তু আমি নিজেই জানতাম কথাটা মিথ্যে। সে নিচু স্বরে বলল, আমি জানি আপনি কি লুকাচ্ছেন, আর বাক্যটা এমন নিশ্চয়তায় ভরা ছিল যে আমার শ্বাস আটকে গেল। আমি ভয় পেলাম নীরা জেগে গেলে কিছু বুঝবে, কিন্তু রাকিবের মুখে কোনো তাড়াহুড়া ছিল না, বরং এক প্রকার স্থির প্রত্যাশা। আমি উঠে যেতে চাইলে সে হাত বাড়ায়নি,
কিন্তু এমনভাবে সামনে দাঁড়ালো যেন আমি তার পাশ দিয়ে যেতে না পারি। আমার বুক ধকধক করছিল। এমন চাপ আজ পর্যন্ত অনুভব করিনি। তারপর সে বলল, আপনি বললেই আমি থেমে যাব। আর এই বাক্যটাই আমার সবকিছু ভেঙে দিল, কারণ আমি জানতাম সে থামবে না। সে শুধু শুনতে চাইছিল আমি সত্যিই কি চাই। আমি কিছু বললাম না, আর আমার এই নীরবতাই তাকে আরও সাহসী করে তুলল। সেদিন রাতে ঘুমাতে গেলে রাকিব আরও ভিন্নভাবে আচরণ করল, যেন সে আমার নীরবতা থেকে তার অনুমতি পেয়েছে। নীরা ঘুমিয়ে পড়ার পর রাকিব ধীরে মাথা আমার দিকে ঘুরালো, যেন চুপচাপ আমাকে দেখছে। আমি অনুভব করলাম তার দৃষ্টি এমনভাবে আমাকে বাঁধছে যে চোখ বন্ধ করলেও মুক্তি নেই। পুরো রাত আমি এপাশ ওপাশ করলাম, আর সে প্রতিবারই সেই নীরব দৃষ্টিটা স্থির রাখল। পরদিন আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করলাম, কিন্তু সে যেন ইচ্ছে করেই আমার যে কোনো কাজের ঠিক পাশে চলে আসে। কখনো পানি নিতে গেলে সে সেখানে দাঁড়িয়ে থাকে, কখনো কাপড় ধরতে গেলে তার হাত আগে বাড়িয়ে থাকে। এই অকারণ উপস্থিতি এখন আমার স্বাভাবিক শ্বাস নেওয়াকেও কঠিন করে তুলছে। আমি বুঝতে পারছি সে আমাকে ছাড়ছে না, বরং ধীরে ধীরে আমার চারপাশটা নিজের মতো করে ঘিরে ফেলছে। আমি ভয় পাচ্ছি, আবার অদ্ভুতভাবে এই ভয়ই আমাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে। একদিন রাকিব হঠাৎ বলল, আপনি চাইলে সবকিছু বদলে যাবে। আর বাক্যটা এমন স্বরে বলা ছিল যা আমার মনকে আরও টেনে ধরল। আমি জানি এই টান বিপজ্জনক, কিন্তু তবুও স্বীকার করতে হয় এটা আমাকে নাড়িয়ে দিচ্ছে। আমি যতই নিজেকে সামলাই, রাকিব ততটাই আমার কাছে আসার অজুহাত খুঁজে নেয়। ঘরটা ছোট, দূরত্ব কম, আর এই কম দূরত্বই এখন আমার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারছি রাকিব তার ইচ্ছে স্পষ্ট করে ফেলেছে, আর আমি যদি থামাতে না পারি তাহলে এই গল্প অন্যদিকে চলে যাবে। কিন্তু এরই মাঝে ভেতরে কোথাও আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিই থামাতে চাই, নাকি শুধু নিজেকে বোঝাতে চাই থামানো উচিত? এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর, আর সেটা আমি কারোর কাছে বলতে পারি না। দিন দিন এই ঘরের বাতাস এমনভাবে ভারী হয়ে উঠছে যে মনে হয় একসময় আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারবো না। সেদিন সকালটা অন্য রকম ছিল, যেন পুরো ঘর জুড়ে এক অদৃশ্য উত্তাপ ভাসছিল। নীরা তখনও ঘুমোচ্ছিল, আর আমি নীরবে চা বানাচ্ছিলাম, যাতে কোনো শব্দে সে বিরক্ত না হয়। চুলোর আগুনের ছোট্ট টুপটাপ শব্দের মাঝেই টের পেলাম রাকিব আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। কোনো শব্দ করেনি, তবুও তার উপস্থিতি এমনভাবে অনুভূত হলো যেন সে অনেকক্ষণ ধরেই দেখছে আমি কি করছি। আমি কিছু না বলে চা ঢালছিলাম, তখন সে খুব নরম স্বরে বলল, আপনি ভয় পাচ্ছেন কেন? আর কথাটা এত সরাসরি ছিল যে আমার হাত সামান্য কেঁপে গেল। আমি বললাম, না, ভয় পাই না। কিন্তু সেই কণ্ঠ আমার কাছেই সত্যি শোনায়নি, কারণ আমি নিজেই জানি আমি কি ভয় পাচ্ছি আর কি এড়িয়ে যাচ্ছি। রাকিব আরও এক পা কাছে এলো, এতটাই যে মনে হচ্ছিল আমাদের মাঝের বাতাসও গলে যাচ্ছে। সে বলল, আপনি যদি সত্যিই না চাইতেন তাহলে এতদিনে আমাকে থামাতেন। কথাটা শুনেই আমার বুকের ভেতর একটা অদ্ভুত ধাক্কা খেলো, কারণ তার এই যুক্তিটাই আমাকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। আমি ভাবলাম কিছু বলবো, কিন্তু গলা শুকিয়ে গেল, আর চায়ের কাপের গরম ভাপও আমার সামনে কেমন ঝাপসা হয়ে উঠল। তারপর নীরা জেগে উঠতেই রাকিব একটু দূরে সরে গেল, তবুও তার চোখে সেই না বলা কথার ছাপ রয়ে গেল, যেন সে জানে শুধু সময়ের অপেক্ষা। নীরা বের হয়ে যাওয়ার পর ঘরটা আবার নীরব হয়ে গেল, আর এই নীরবতা এখন আর একটা সাধারণ নীরবতা নয়, বরং ভারী, যেন দেয়ালগুলোও আমার মন পড়তে পারে। আমি একটু জিনিসপত্র গুছাচ্ছিলাম, তখন রাকিব দরজার পাশে দাঁড়িয়ে আমাকে দেখছিল। সেই দেখাটা আমার শরীর কাঁপিয়ে দিচ্ছিল। সে বলল, আপনি আজকাল খুব কম কথা বলেন। আর কথাটার ভেতরে অভিযোগ নয়, ছিল গভীর এক ধরনের প্রত্যাশা। আমি বললাম, ব্যস্ত আছি। কিন্তু সে হাসল, এমন এক হাসি যা নরম অথচ নিশ্চিত, যেন সে জানে আমার মুখের কথার ভেতরে কতটা অস্থিরতা লুকিয়ে আছে। আমি বারান্দায় কাপড় শুকাতে গেলাম। রোদ হালকা পড়ে আছে, কিন্তু সেই রোদের উষ্ণতার ভেতরেও আমি অনুভব করছিলাম রাকিবের নীরব ছায়া আমাকে অনুসরণ করছে। সে পাশে এসে দাঁড়ালো, আর আমাদের মাঝে এতটুকু দূরত্বও রইল না যে আমি নিঃশ্বাস নিতে পারি কোনো বাধা ছাড়া। সে ধীরে বলল, আপনি জানেন আমি কেন আপনার কাছে থাকি? আর তার কণ্ঠে এমন নির্লজ্জ সোজাসাপটা স্নিগ্ধতা ছিল যা শুনে মনে হলো আমি পালাতে পারছি না। আমি বললাম, এটা ঠিক না। কিন্তু সে বলল, ঠিক আর ভুল সবই মনের জায়গায় গড়ে ওঠে, আর আপনি যদি সত্যিই দূরে থাকতে চাইতেন তাহলে আমার দিকে এমনভাবে তাকাতেন না। এই কথাটাই আমাকে আরও গভীরে আঘাত করলো, কারণ সে ঠিকই বুঝে গেছে আমি মুখে যা বলি তার অনেকটাই ভেতর থেকে আসে না।